ছেলেটি বলল, আমি শুধু 6 ফেরে নেব। 7ম ফেরে নেওয়ার আগে তোকে মণ্ডপে ফেলে রেখে চলে যাব। না তুই কুমারী থাকবি, না সুহাগন। জীবনভর এক অপূর্ণ কোণে হয়ে কেঁদে মরবি। এর জবাবে মেয়েটি বলল, তুমিও শুনে রাখো, তোমার নিজের ছেলেই তোমার মুখে চুনকালি মাখাবে। অবশেষে এমনটা কিভাবে ঘটল জানার জন্য পুরো কাহিনী দেখুন। বন্ধুরা, বিহারের একটি ছোট্ট গ্রামের সকাল সবসময়কার মতোই মাটির সুবাস আর কঠোর পরিশ্রমের আওয়াজ দিয়ে শুরু হয়েছিল। সূর্যের প্রথম আলো যখনই মাঠের উপর পড়ল, কৃষকেরা লাঙল নিয়ে বেরিয়ে পড়ল এবং মহিলারা যার যার ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেই গ্রামের একটা মাটির বাড়ির বাইরে অঞ্জলি দাঁড়িয়েছিল। পোশাক ছিল অতি সাধারণ, হাতে মাটি আর গোবর লেগেছিল, কিন্তু চোখে এমন এক স্বাভিমান ছিল যা বড় বড় রাজপ্রাসাদে বসবাসকারীদের কাছেও থাকে না। সে ঘরের দেওয়ালে ঘুঁটে দিচ্ছিল, কপালে ঘাম ছিল, কিন্তু মুখে ক্লান্তি নয়, বরং পরিশ্রমের এক প্রশান্তি ছিল। বন্ধুরা, তখনই গ্রামের শান্ত গলিতে হঠাৎ ধুলোর ঝড় উঠল। 3-4টি দামি এসইউভি গাড়ি হর্ন বাজাতে বাজাতে গ্রামে ঢুকে পড়ল। গ্রামবাসীরা ভয় পেয়ে রাস্তা থেকে সরে গেল। মাঝখানের সবচেয়ে দামি গাড়িটি থামল, দরজা খুলল। বাইরে নেমে এলো বিক্রম, এলাকার সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র ছেলে। দামি জুতো, কালো চশমা, ব্র্যান্ডেড পোশাক আর মুখে এমন অহংকার যেন পুরো দুনিয়া তার পায়ের নিচে। বিক্রমের নজর অঞ্জলির ওপর পড়ল। সে হাসতে হাসতে নিজের বন্ধুদের সাথে তার কাছে এলো। আরে ও গোবরের দেবী, বিক্রম খোঁচা দিয়ে বলল, সকাল সকাল হাত কালো করার খুব শখ আছে নাকি ভাগ্যটাই এমন কালো? আমার ঘরের চাকররাও তোর চেয়ে ভালো পোশাক পরে। তার বন্ধুরা জোরে জোরে হাসতে লাগল। অঞ্জলি ধীরে ধীরে হাত ধুয়ে নিল, আঁচল ঠিক করল, তারপর কোনো ভয় ছাড়াই বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল, বাবুজি, এই হাত পরিশ্রমের কারণে কালো হয়েছে, কারো অধিকার কেড়ে নিয়ে নয়। আর এই গোবর আমাদের ঘরের উনুন জ্বালায়। আপনার দামি গাড়িগুলোর চেয়ে বেশি দাম এই মাটিতে আছে। নিজের বাপের টাকার গরম শহরে দেখাবেন, এখানে গ্রামের মাটিতে আপনার মর্যাদা 2 পয়সারও নয়। বন্ধুরা, চারিদিকে নীরবতা নেমে এলো। বিক্রমের বন্ধুদের হাসি থেমে গেল। প্রথমবার কোনো দরিদ্র মেয়ে বিক্রমকে সবার সামনে জবাব দিয়েছিল। বিক্রমের মুখ লাল হয়ে গেল। সে অঞ্জলির কাছে এলো এবং দাঁত কিড়মিক করতে করতে বলল, তুই নিজের যোগ্যতার চেয়ে অনেক বড় কথা বলে ফেলেছিস। এখন আমি তোর এই অহংকারই ভাঙব। আমি তোকেই বিয়ে করব, এই গ্রামেই বরযাত্রী নিয়ে আসব। সে আরেকটু ঝুঁকে বলল, কিন্তু মনে রাখিস, আমি শুধু 6 ফেরে নেব। 7ম ফেরে নেওয়ার আগে তোকে মণ্ডপে ফেলে রেখে চলে যাব। না তুই কুমারী থাকবি, না সুহাগন। জীবনভর এক অপূর্ণ কোণে হয়ে কেঁদে মরবি। গ্রামবাসীদের আত্মা কেঁপে উঠল, কিন্তু অঞ্জলি পিছিয়ে যায়নি। সে মাটি তুলে নিজের মুঠোয় ভরে নিয়ে বলল, তুমিও শুনে রাখো বিক্রম, যদি তুমি আমার স্বাভিমান ভাঙার চেষ্টা করো, তবে আমিও তোমার অহংকার মাটিতে মিশিয়ে দেব। আজ এক দরিদ্রের মেয়ে কথা দিচ্ছে, যদি তুমি আমার স্বাভিমান ভাঙার চেষ্টা করো, তবে আমিও তোমার অহংকার মাটিতে মিশিয়ে দেব। আজ এক দরিদ্রের মেয়ে কথা দিচ্ছে, একদিন তোমারই রক্ত, তোমারই ছেলে পুরো শহরের সামনে তোমার এই অহংকারী মুখে চুনকালি মাখাবে। বিক্রম জ্বলে উঠল। সে কোনো কথা না বলে গাড়িতে বসল এবং তার গাড়ির বহর ধুলো উড়িয়ে গ্রাম থেকে চলে গেল। কিন্তু কিছুদিন পর তার খেলা শুরু হয়ে গেল। টাকা, ক্ষমতা আর চাপের জোরে বিক্রম গ্রামের মোড়ল এবং অঞ্জলির দরিদ্র বাবাকে নুইয়ে দিল। অঞ্জলির বাবা কাঁদতে থাকলেন, হাত জোড় করতে থাকলেন, কিন্তু বিক্রমের অহংকার যে কোনো পাথরের চেয়েও কঠিন ছিল। বন্ধুরা, অঞ্জলি তার বাবাকে তুলল এবং শান্ত গলায় বলল, বাবা কেঁদো না, এখন এই লড়াই আমার। যে আগুনে ও আমাকে পোড়াতে চায়, সেই আগুনকেই আমি আমার শক্তি বানাবো। বিয়ের দিন চলে এলো। গ্রামে বিক্রমের বরযাত্রী কোনো রাজার মতো এলো। দামি গাড়ি, চড়া ব্যান্ডের বাজনা, বড় বড় মানুষ আর বাউন্সার। পুরো গ্রাম ভয়ে কাঁপছিল। মণ্ডপ সেজে উঠেছিল, আগুন জ্বলছিল। অঞ্জলি লাল জোড় পরে বসেছিল, মুখে কোনো ভয় ছিল না। বিক্রম শেরওয়ানি পরে বসেছিল, কিন্তু তার চোখে ছিল এক শয়তানি চকমক। পণ্ডিত মশাই বললেন, বরবধূ ফেরে নেওয়ার জন্য দাঁড়ান। গাঁটছড়া বাঁধা হলো। প্রথম ফেরে শুরু হলো। বন্ধুরা, অঞ্জলির বাবার চোখ থেকে জল পড়তে লাগল।
দ্বিতীয় ফেরে বিক্রম হালকা হাসি নিয়ে অঞ্জলিকে দেখছিল। তৃতীয় ফেরে গ্রামের মহিলারা চুপচাপ কাঁদছিল। চতুর্থ ফেরে অঞ্জলির মুঠো শক্ত হতে লাগল। পঞ্চম ফেরে আগুনের শিখা যেন কোনো বড় ঝড়ের সাক্ষ্য দিচ্ছিল। ষষ্ঠ ফেরে পূর্ণ হল। পণ্ডিতমশাই বললেন, এখন সপ্তম শেষ ফেরে নেওয়ার জন্য বধূ আগে আসুন। এতটুকু শুনতেই বিক্রম হঠাৎ থেমে গেল। সে এক ঝটকায় গাঁটছড়ার বাঁধন খুলে দিল এবং অঞ্জলির হাত ঝেড়ে ফেলে দিল। মণ্ডপে নীরবতা নেমে এলো। বিক্রম জোরে হেসে উঠল। ব্যাস, আমার প্রতিশোধ পূরণ হল। এই বিয়ে এখানেই শেষ। অঞ্জলির বাবা তার পায়ে লুটিয়ে পড়লেন। বাবুজি, আমার মেয়ের জীবন বরবাদ করবেন না। সপ্তম ফেরেটা পূর্ণ করে নিন। আমি জীবনভর আপনার গোলাম হয়ে থাকব। বিক্রম তাকে পা দিয়ে দূরে ঠেলে দিল। নিজের যোগ্যতা দেখ বুড়ো, এই বিক্রম কখনো গোবর দেওয়া মেয়েকে নিজের ঘরের রানী বানাবে? আমি তো বলেইছিলাম না, 7 ফেরে নেওয়ার পর একে এর যোগ্যতা মনে করিয়ে দেব। বন্ধুরা, তারপর সে অঞ্জলির দিকে তাকিয়ে বলল, এখন জীবনভর এই গ্রামেই অপূর্ণ সুহাগন হয়ে পচে মর। এতটুকু বলে বিক্রম নিজের বন্ধুদের সাথে মণ্ডপ ছেড়ে চলে গেল। গ্রামে হাহাকার পড়ে গেল। অঞ্জলির মা অজ্ঞান হয়ে গেলেন। বাবা বুক চাপড়ে কাঁদতে লাগলেন। মানুষ ফিসফিস করতে লাগল, বেচারি লুটে গেল, এখন এর কি হবে? এর জীবন বরবাদ হয়ে গেল। কিন্তু অঞ্জলি চোখ থেকে একটা ফোঁটাও জল পড়েনি। সে ধীরে ধীরে উঠল। সে নিজের মাকে সামলাল, বাবাকে মাটি থেকে তুলল। তারপর জ্বলন্ত আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। সে ভাঙা গাঁট ছড়ার কাপড়টা হাতে ধরল এবং আগুনের দিকে তাকিয়ে বলল, বিক্রম, তুমি আমাকে 6 ফেরে নেওয়ার কষ্ট দিয়েছ, কিন্তু আমার দেওয়া কথা এখনও বাকি আছে। তুমি এক নারীর স্বাভিমানকে চ্যালেঞ্জ করেছ। এখন এই অপূর্ণ কোণে তোমার অহংকারের চিতা জ্বালাবে। তারপর অঞ্জলি একাই আগুনের চারিদিকে সপ্তম ফেরে পূর্ণ করল। কিন্তু এই ফেরে বিয়ের ছিল না, এই ফেরে ছিল প্রতিশোধের, এই ফেরে ছিল স্বাভিমানের, এই ফেরে ছিল সেই প্রতিশ্রুতির যা একদিন বিক্রমের সাম্রাজ্যকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। বন্ধুরা, পরের দিন সকালে অঞ্জলি গ্রাম ছাড়ল। না চোখে ছিল জল, না পায়ে ছিল ভয়। সে পিছন ফিরে নিজের মাটির ঘরকে শেষবারের মতো দেখল এবং মনে মনে বলল, এখন আর আমি অঞ্জলি হয়ে ফিরব না। এবার ফিরবে সেই নারী যে বিক্রমের অহংকারকে তাঁরই রক্ত দিয়ে মাটিতে মিশিয়ে দেবে। গ্রাম ছাড়ার পর অঞ্জলির জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। যে মেয়ে কখনো মাটির ঘরে উনুন জ্বালিয়েছিল, সেই মেয়েই এখন পাটনা শহরের ঝলমলে রাস্তায় একা দাঁড়িয়েছিল। চারিদিকে উঁচু উঁচু ইমারত, দ্রুতগতির গাড়ি আর ছুটন্ত দুনিয়া, কিন্তু সেই ভিড়েও অঞ্জলির বুকে শুধু একটাই আগুন জ্বলছিল, বিক্রমের অহংকার ভাঙতে হবে। বন্ধুরা, কিন্তু সে জানত যে বিক্রমকে শক্তি দিয়ে হারানো অসম্ভব ছিল। তার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, লোকবল ছিল। তাই অঞ্জলি সিদ্ধান্ত নিল সে বিক্রমকে তাঁরই খেলায় হারাবে, বুদ্ধি দিয়ে, অহংকার দিয়ে, আর তার সবচেয়ে বড় দুর্বলতা অর্থাৎ তার অহংকার দিয়ে। অঞ্জলি নিজের বেঁচে থাকা গয়নাগুলো বিক্রি করে দিল। কত রাত না খেয়ে থাকল, ছোটখাটো কাজ করল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে বদলাতে শুরু করল। তার হাঁটার ধরন বদলে গেল, তার ভাষা বদলে গেল, তার পোশাক বদলে গেল, তার পুরো ব্যক্তিত্ব বদলে গেল। এখন সে গ্রামের সেই সরল সোজা অঞ্জলি ছিল না, এখন সে ছিল মাধবী, এক এমন হাই প্রোফাইল আর রহস্যময়ী নারী যার সৌন্দর্য আর ব্যক্তিত্ব পাটনার ধনী ব্যক্তিদের মাঝে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিছু মাস পর পাটনার সবচেয়ে অভিজাত এলাকায় একটি নতুন ক্যাফে খুলল, দ্য রয়্যাল চন্ড। এটি কোনো সাধারণ ক্যাফে ছিল না। ওখানকার প্রতিটি জিনিস ছিল রাজকীয়, সোনালি আলো, বিদেশি সাজসজ্জা, লাইভ মিউজিক আর অর্গ্যানিক মাটির ভাঁড়ের লস্যি, যার দাম ছিল আকাশ ছোঁয়া। বন্ধুরা, ধীরে ধীরে সেই জায়গা শহরের ধনকুবেরদের আড্ডাস্থল হয়ে উঠল। কিন্তু কেউ জানত না যে সেই ক্যাফের মালকিন মাধবী আসলে সেই অঞ্জলিই ছিল, যাকে কখনো গোবর দেওয়া মেয়ে বলে অপমান করা হয়েছিল। এক সন্ধ্যায় বিক্রম নিজের বন্ধুদের সাথে সেই ক্যাফেতে পৌঁছালো। যখনই তার নজর মাধবীর উপর পড়ল, সে কিছুক্ষণের জন্য সেখানেই ধমকে গেল। ডিজাইনার শাড়ি, হীরের মতো জলজল করা থানের দুল, মুখে রাজকীয় আত্মবিশ্বাস আর চোখে এমন রহস্য যা যে কোনো মানুষকে অস্থির করে তোলে। বন্ধুরা, বিক্রম তাকে চিনতে পারল না। তার পক্ষে এটা ভাবাও অসম্ভব ছিল যে গ্রামের সেই নিয়ে কখনো এতটা বদলে যেতে পারে। বিক্রম হাসতে হাসতে তার কাছে গেল। হাই, আমি বিক্রম। মাধবী তার দিকে তাকালো পর্যন্ত না। টেবিল নম্বর 7-এর যে অর্ডারটা আছে, আগে সেটা পরিবেশন করান, সে ওয়েটারকে বলল এবং আগে বেড়ে গেল। বিক্রম সেখানেই দাঁড়িয়ে রইল।
তার জীবনে প্রথমবার কোনো মেয়েটাকে অবগ্রাহ্য করেছিল, আর এই বিষয়টি তার অহংকারে আগুন ধরিয়ে দিল। সেই দিনের পর থেকে বিক্রম প্রতিদিন ক্যাফেতে আসতে লাগল। কখনো দামি ফুল নিয়ে আসত, কখনো হীরের হার, কখনো বিদেশে ঘোরার অফার দিত, কিন্তু মাধবী প্রতিবার কেবল একটা মৃদু হাসি দিয়ে এগিয়ে যেত। বন্ধুরা, অঞ্জলি জানত বিক্রম যে জিনিস সহজে পায় না সে সেটার পেছনে পাগল হয়ে যায়, আর এখন সেটাই ঘটছিল। ধীরে ধীরে বিক্রম মাধবীর প্রেমে নয় বরং তার পেছনে অন্ধ হয়ে গিয়েছিল। এক রাতে বিক্রম পুরো ক্যাফে বুক করে নিল শুধু মাধবীর সাথে দেখা করার জন্য। ক্যাফের ছাদে হালকা বৃষ্টি হচ্ছিল, শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল। বিক্রম প্রথমবার নিজের মনের কথা বলল, মাধবী, আমি জীবনে সব কিছু কিনেছি, টাকা, ক্ষমতা, লোভ, কিন্তু তোমাকে কিনতে পারিনি। হয়তো প্রথমবার আমার কারো সাথে সত্যি প্রেম হয়েছে। বন্ধুরা, এটা শুনে অঞ্জলির ভেতরে যেন পুরনো ক্ষত আবার তাজা হয়ে উঠল। তার সেই মণ্ডপের কথা মনে পড়ে গেল, সেই 6 ফেরে, সেই অপমান, সেই ভেঙে যাওয়া স্বপ্ন, কিন্তু সে নিজের মুখে কিছুই প্রকাশ পেতে দিল না, কারণ প্রতিশোধ এখনও অপূর্ণ ছিল। সেই রাতে অঞ্জলি নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল। বন্ধুরা, সে বিক্রমকে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকল। যখন বিক্রম তার কাছে এলো তখন অঞ্জলির ভেতরে নারী চিৎকার করে উঠল। যে মানুষটা তাকে পুরো দুনিয়ার সামনে মাটিতে মিশিয়ে দিয়েছিল, আজ সেই মানুষটাকে নিজের কাছে আসতে দেওয়া তার জন্য কোনো বিষের চেয়ে কাম ছিল না। কিন্তু সে নিজের চোখ বন্ধ করে নিল। এটা প্রেম নয়, প্রতিশোধের শেষ ধাপ, সে নিজেকে বলল। সেই রাতে অঞ্জলি নিজের মনকে মেরে ফেলল যাতে তার দেওয়া কথা বেঁচে থাকতে পারে। কিছু সপ্তাহ পর সে জানতে পারল যে সে মা হতে চলেছে। তার চোখ থেকে জল ঝরে পড়ল, কিন্তু সেই জল দুর্বলতার ছিল না, তার ছিল সেই প্রতিশ্রুতির সূচনা যা একদিন বিক্রমের পুরো দুনিয়া নাড়িয়ে দিতে চলেছিল। সেই রাতেই বন্ধুরা, যখন বিক্রম গভীর ঘুমে মগ্ন ছিল, অঞ্জলি ধীরে ধীরে উঠল। সে বিক্রমের হাতের দিকে তাকাল। তার আঙুলে সেই ভারী সোনার আংটিটি ছিল যার ওপর তার কোম্পানির লোগো তৈরি ছিল। ওটা শুধু আংটি ছিল না, ওটা ছিল বিক্রমের অহংকারের প্রতীক। অঞ্জলি ধীরে ধীরে সেই আংটিটি খুলে নিল। তারপর শেষবারের মতো বিক্রমের দিকে তাকাল এবং নিচু স্বরে বলল, যেদিন তুমি আমাকে মণ্ডপে ছেড়েছিলে সেদিনই তোমার পরাজয় লেখা হয়ে গিয়েছিল বিক্রম। এরপর অঞ্জলি রাতারাতি পাটনা ছেড়ে উধাও হয়ে গেল। বন্ধুরা, পরের দিন সকালে যখন বিক্রম উঠল তখন না ছিল মাধবী, না ছিল তার কোনো খোঁজ, আর না ছিল তার খানদানি আংটি। জীবনে প্রথমবার বিক্রম অস্থির হয়ে পড়ল। সে পুরো শহরে মাধবীকে খুঁজল, নিজের লোক লাগালো, টাকা ঢালল, কিন্তু মাধবী যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। বিক্রম জানত না যে নারীকে সে খুঁজছে সেই নারীই তার ধ্বংসের জন্ম দিতে চলেছে। বন্ধুরা, সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কত বছর কেটে গেল। পাটনার ঝলমলে দুনিয়ায় বিক্রমের সাম্রাজ্য ক্রমাগত বাড়তেই থাকল। তার বাবার মৃত্যুর পর এখন পুরো বিক্রম কর্পোরেশন তারই হাতে ছিল। রাজনীতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সব জায়গায় তার নাম চলত। মানুষ তার সামনে মাথা নত করত। কিন্তু অন্যদিকে শহরের ভিড় আর ধনদৌলত থেকে অনেক দূরে এক শান্ত আর নামহীন মফস্বলে অঞ্জলি তার নতুন জীবন কাটাচ্ছিল। এখন সে আবার সাধারণ পোশাকে থাকত, না ছিল কোনো মেকআপ, না কোনো রাজকীয় ভাব। মাধবী কোথাও হারিয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে জ্বলতে থাকা আগুন এখনও জীবন্ত ছিল, আর সেই আগুনের কোলেই বড় হচ্ছিল তার ছেলে বীর। বন্ধুরা, যেদিন বীরের জন্ম হয়েছিল সেদিন প্রথমবার অঞ্জলি তাকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, তুই শুধু আমার ছেলে নইস, তুই আমার অপমানের জবাব। বীর ছোটবেলা থেকেই বাকি বাচ্চাদের চেয়ে আলাদা ছিল। তার চোখ ছিল অত্যন্ত তীক্ষ্ণ, বুদ্ধি বিদ্যুতের মতো চলত, আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে মানুষকে পড়তে পারত। কে মিথ্যে বলছে, কে ভয় পাচ্ছে, কে অহংকারী, সে সব চিনে ফেলত। ছোটবেলাতেই তার মেকআপ করা, গলা বদলানো আর ছদ্মবেশ ধারণ করার এক অদ্ভুত শখ ছিল। কখনো বুড়ো সেজে যেত, কখনো স্কুলের শিক্ষকের গলা নকল করত। পাড়ার লোকেরা তাকে মজা করে বহুরূপী বলতো। বন্ধুরা, কিন্তু অঞ্জলি জানত এটা কোনো খেলা ছিল না, এটা ছিল সেই অস্ত্র যা একদিন বিক্রমের অহংকার ভাঙতে চলেছিল। অঞ্জলি বীরকে কখনো ধন সম্পদের লোভ শেখায়নি, সে তাকে শুধু একটা জিনিস শিখিয়েছিল, মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার স্বাভিমান। বীর নিজের মাকে খুব ভালোবাসত, কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন জাগত, আমার বাবাকে? যখনই সে জিজ্ঞাসা করত, অঞ্জলি কথা এড়িয়ে যেত, কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে থাকতে পারল না। এক সন্ধ্যায় 18 বছরের বীর রাগে ঘরে ফিরল। তার চোখ লাল ছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, পোশাক মাটিতে মাখামাখি হয়েছিল। অঞ্জলি ঘাবড়ে গেল। কি হয়েছে বীর? বীরের চোখে জল এসে গেল। আজ পাড়ার ছেলেরা আমাকে আবার বাবার নামহীন সন্তান বলল। তার গলা ভেঙে গেল। আমি ওদের সাথে মারামারি করেছি, কিন্তু মা,
আজ আমাকে সত্যিটা জানতে হবে, কে আমার বাবা? যদি সে জীবিত থাকে তবে আমাদের সাথে কেন থাকে না? বন্ধুরা, এটা শুনতেই অঞ্জলির হাত কেঁপে উঠল। 18 বছর ধরে চেপে রাখা কষ্ট যেন হঠাৎ বাইরে চলে এলো। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। আজ সেই দিন চলে এসেছিল যেটাকে সে সবসময় ভয় পেত। অঞ্জলি ধীরে ধীরে উঠল। ঘরের কোণে রাখা পুরনো সিন্দুকটি খুলল। ভেতরে কাপড়ে জড়ানো একটি ছোট কৌটো বের করল। সেই কৌটোয় সেই সোনার আংটিটি ছিল, বিক্রমের আংটি। অঞ্জলি সেই আংটি বীরের হাতে রেখে দিল। বীর অবাক হয়ে সেটা দেখতে লাগল। এটা, বন্ধুরা, অঞ্জলির গলা কাঁপছিল। এটা তোর বাপের নিদর্শন। বীরের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। কে সে? কিছুক্ষণ ঘরে নীরবতা বজায় রইল। তারপর অঞ্জলি প্রথমবার সেই সত্যিটি জানালো, যা বীরের পুরো দুনিয়া বদলে দিল। সে গ্রামের সেই সকালের কথা শোনালো। গোবর দেওয়ার সময় নিজের অপমান, বিক্রমের অহংকার, 6 ফেরে দেওয়ার প্রতারণা, মণ্ডপে হওয়া বেইজ্জতি, আর আগুনের সামনে নেওয়া সেই শপথ। বীরের মুঠো শক্ত হতে থাকল। কিন্তু আসল ঝড় তখন এলো যখন অঞ্জলি মাধবী সেজে থাকার পুরো সত্যটি জানালো। কিভাবে সে নিজেকে বদলেছিল, কিভাবে বিক্রমকে তাঁরই জালে ফাঁসিয়েছিল, কিভাবে সে নিজের আত্মাকে মেরে সেই মানুষকে নিজের কাছে আসতে দিয়েছিল, শুধু এই জন্য যাতে তার ছেলে একদিন তার অপমানের জবাব হয়ে উঠতে পারে। আমি সেই রাতেই মরে যেতে চেয়েছিলাম বীর। অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কিন্তু আমি আগুনের সামনে কথা দিয়েছিলাম, আমাকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে হতো। তাই আমাকে বিষ পান করতে হয়েছিল, যাতে তুই এই পৃথিবীতে আসতে পারিস। বীর পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল না, সেখানে শুধু আগুন ছিল। ধীরে ধীরে সে জিজ্ঞাসা করল, নাম কি তার? অঞ্জলি চোখ মুছল, তারপর বলল, বিক্রম, বিহারের সবচেয়ে বড় কোটিপতি। ওই তোর বাবা। বন্ধুরা, এটা শুনতেই বীর যেন ভেতর থেকে ভেঙে পড়ল। যেই মানুষকে সে নিজের বাবা ভেবে খুঁজে বেড়াচ্ছিল, সেই মানুষটাই তার মায়ের জীবন বরবাদকারী বলে প্রমাণিত হল। সে রাগে সেই আংটিটি এত জোরে চেপে ধরল যে তার আঙুলগুলো সাদা হয়ে গেল। সে তোমাকে একা ছেড়ে দিল। বীরের গলা কাঁপছিল। সে তোমাকে দুনিয়ার সামনে কাঁদালো, আর আমাকে পুরো জীবন বাপের নাম থেকে বঞ্চিত রাখল। হঠাৎ বীর নিজের মায়ের পায়ে বসে পড়ল। সে অঞ্জলির পা চেপে ধরল। আজ পর্যন্ত আমি নিজেকে অপূর্ণ ভাবতাম মা। তার চোখ থেকে জল ঝরে পড়ল। কিন্তু অপূর্ণ আমি নই, সেই লোকটা অপূর্ণ, যে তোমার মতো নারীর মর্যাদা বোঝেনি। বন্ধুরা, তারপর বীর ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে এখন আর জল ছিল না, সেখানে ছিল কেবল এক ভয়ানক নীরবতা। সে দেওয়ালে ঘুষি মারল। যে বাবা 6 ফেরে নেওয়ার পর আমার মাকে অপূর্ণ কোণে বানিয়েছিল, এখন তার এই ছেলেই তার পুরো দুনিয়া অপূর্ণ করে দেবে। অঞ্জলি ভয় পেয়ে গেল। বীর, রাগের মাথায় কোনো ভুল পদক্ষেপ নিস না। কিন্তু বীর ততক্ষণে বদলে গিয়েছিল। সে নিজের মায়ের দিকে তাকালো আর বলল, তুমি 18 বছর ধরে কষ্ট সহ্য করেছ মা, এখন হিসেব হবে। তারপর সে সেই মাটি তুলে নিজের মুঠোয় ভরে নিল, যেমন মাটি একদা অঞ্জলি তুলেছিল। আমি কসম খাচ্ছি, বীরের গলা গমগম করে উঠল। যে লোকটা আমার মায়ের স্বাভিমানকে পিষে দিয়েছিল, তারই অহংকারকে আমি তার নিজের হাত দিয়েই ভাঙব। সে কিছুক্ষণ থামল, তারপর বলল, আর যেদিন তার অহংকার ভাঙবে, সেদিন পুরো বিহার দেখবে যে এক দরিদ্র নারীর ছেলে এক কোটিপতিকে কিভাবে হাঁটু গেড়ে বসায়। সেই রাতে বীর, না, সে অনেকক্ষণ বসে সেই সোনার আংটির দিকে তাকিয়ে রইল। এবং অন্যদিকে অনেক দূরে পাটনা শহরে নিজের বিলাসবহুল প্রাসাদে বসে বিক্রমও অস্থির ছিল। সে জানত না 18 বছর আগে যে আগুন সে এক গরিব মেয়ের মনে জ্বালিয়ে দিয়েছিল, আজ সেই আগুন তার নাম মুছে ফেলতে বেরিয়ে পড়েছে। বন্ধুরা, পাটনা শহর রাতের অন্ধকারে চকচক করা উঁচু উঁচু ইমারত, লাল নীল আলোয় ছুটে চলা গাড়ি এবং শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা 50 তলা বিক্রম কর্পোরেশনের কাঁচের বিল্ডিং। ওটা শুধু একটা অফিস ছিল না, ওটা ছিল বিক্রমের অহংকারের দুর্গ। যে কোনো মানুষ ওই ইমারত দেখে বুঝে যেত যে বিহারের আসল ক্ষমতা কার হাতে। কিন্তু বিক্রম জানত না তার সাম্রাজ্যের ভিতের নিচে এমন এক ঝড় বড় হচ্ছে যা তাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। অন্যদিকে বন্ধুরা, বীর পাটনায় পা রেখেছিল, কিন্তু সে তার আসল চেহারা নিয়ে আসেনি। কখনো ট্যাক্সি ড্রাইভার হয়ে শহর ঘুরত, কখনো চা বিক্রেতার ছেলে, কখনো সিকিউরিটি গার্ড, তো কখনো বুড়ো ভিখারি। সে প্রতিদিন বিক্রমের সাম্রাজ্যকে বুঝছিল। তার অভ্যাস, তার দুর্বলতা, তার খাস লোক, তার সিকিউরিটি, সব কিছু বীর জেনে গিয়েছিল।
সরাসরি সিংহের ওপর হামলা করার আগে তার আশেপাশের শিকারী কুকুরগুলোকে ভয় দেখানো জরুরি। আর তারপর বন্ধুরা, একদিন পাটনা শহরে একটা নতুন নাম আগুনের মতে ছড়িয়ে পড়ল। কেউ জানত না সে কে, মানুষ শুধু এটুকুই জানত সে যেখানে যায় সেখানে কোনো না কোনো অহংকারী মানুষের অপমান নিশ্চিতভাবে হয়। সামাজিক মাধ্যমে তার কথা ভাইরাল হতে লাগল। কোথাও সিসিটিভিতে এক মুখোশধারী দেখা যায়, কোথাও কোনো কোটিপতি বোকা বনে যায়, কোথাও কোনো পুলিশ অফিসার তামাশায় পরিণত হয়। মানুষ মজা নিতে শুরু করল, কিন্তু বিক্রমের জন্য এটা কোনো ইয়ার্কি ছিল না, এটা ছিল তার সাম্রাজ্যের প্রতি খোলা চ্যালেঞ্জ। সবচেয়ে প্রথম শিকার হল দারোগা বলবন্ত সিং, পাটনা পুলিশের সবচেয়ে বিপজ্জনক ইন্সপেক্টর, এনকাউন্টার স্পেশালিস্ট, যার নামে অপরাধীরা কাঁপত। সে মিডিয়ার সামনে ঘোষণা করল 48 ঘন্টার মধ্যে 2.5 চালাককে টেনে হিঁচড়ে নিয়ে আসব। কিন্তু সেই রাতেই পুরো পাটনা হাসিতে ফেটে পড়ল। রাত 2টোর সময় বলবন্ত সিং নিজের জিপে টহল দিচ্ছিল। তখনই রাস্তার ধারে সে এক কাঁপতে থাকা বুড়িকে দেখতে পেল। ছেঁড়া কাপড়, সাদা চুল, কাঁপতে থাকা হাত। বাঁচান সাহেব, ওই 2.5 চালাক আমার টাকা লুটে পালিয়েছে। বলবন্তের অহংকার জেগে উঠল। কোন দিকে গেছে? ওদিকে? কিন্তু সাহেব, ও খুব চালাক, পুলিশ দেখে পালিয়ে যাবে। আপনি আমার এই ছেঁড়া শালটা গায়ে জড়িয়ে নিন। বলবন্ত হাসল। আজ দেখছি ও কতটা চালাক। সে নিজের উর্দি খুলল এবং বুড়ির শালটা গায়ে জড়িয়ে নিল। সে অন্ধকারের দিকে এগোতেই পেছনে দাঁড়িয়ে থাকা বুড়ি মুচকি হাসল। সে তার কুঁজো শরীর সোজা করল, গলার আওয়াজ বদলে গেল। সে ছিল বীর। কয়েক সেকেন্ডের মধ্যেই বীর বলবন্তের উর্দি পরে নিল, তার জিপ নিল আর উধাও হয়ে গেল। সকালে পুরো পাটনা হাসছিল। পাটনার সবচেয়ে বিপজ্জনক দারোগার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে সে ছেঁড়া শাল গায়ে জড়িয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, টুইটার ট্রেন্ডস, সব জায়গায় শুধু একটা নাম ছিল, 2.5 চালাক। বন্ধুরা, বিক্রমের রাগ সপ্তমে চড়ে গেল, কিন্তু খেলা তো সবে শুরু হয়েছিল। পরের নম্বর ছিল বিক্রমের চিফ সিকিউরিটি অফিসার রানার। রানা নিজের সিকিউরিটির ওপর খুব অহংকার করত। সে দাবি করত যে তার অনুমতি ছাড়া বিক্রমের কাছে একটা পাখিও পৌঁছাতে পারবে না। একদিন তার কাছে দুবাই থেকে আসা এক বিদেশি ইনভেস্টরের ফোন এলো। ওই ইনভেস্টর আর কেউ নয়, বীরই ছিল। নকল দাড়ি, নীল চোখের লেন্স, বিদেশি অ্যাকসেন্ট, কেউ চিনতেই পারবে না। সে রানাকে কোটি টাকার স্মার্ট সিকিউরিটি চিপ দেখানোর লোভ দেখালো এবং শহরের বাইরে এক ফাঁকা কারখানায় ডেকে নিল। রানা সেখানে পৌঁছতেই হঠাৎ সব আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর যখন আলো ফিরে এলো, রানা একটা পিলারের সাথে হাতকড়া পড়া অবস্থায় বাঁধা ছিল। তার গলায় একটা বোর্ড ঝুলছিল, আমি বিক্রমের কুকুর, যে 2.5 চালাকের সামনে ঘেউ ঘেউও করতে পারল না। বন্ধুরা, সকালে যখন এই ভিডিও ভাইরাল হলো, তখন পুরো বিহারে তোলপাড় পড়ে গেল। মানুষ এখন 2.5 চালাককে অপরাধী নয়, বরং সিস্টেমের অহংকার ভাঙা এক খেলোয়াড় মানতে শুরু করল। কিন্তু বিক্রমের কাছে এই অপমান অসহনীয় ছিল। সে নিজের অফিসে চিৎকার করে বলল, কোনো এক লোক পুরো বিক্রম কর্পোরেশনকে নাচাচ্ছে আর তোমরা তামাশা দেখছ। সে রাগে পুরো সিকিউরিটি টিমকে সাসপেন্ড করে দিল। তারপর মিডিয়ার সামনে এসে বলল, এবার আমি নিজে ওই 2.5 চালাক স্বীকার করব। আর সেই দিনই বিক্রম নিজের অফিসের বাইরে একটা হাইটেক স্মার্ট খাঁচা বানালো, পুরোপুরি বুলেটপ্রুফ, এআই সেন্সর, রেটিনা লক, ডিজিটাল ট্র্যাপ সিস্টেম। বিক্রম প্রেস কনফারেন্সে হাসতে হাসতে বলল, যেদিন 2.5 চালাক এতে ফাঁসবে সেদিনই তার খেলা শেষ। পুরো শহর ওই খাঁচার চর্চা করতে লাগল। কিন্তু বীর টিভিতে সেই খবর দেখে মুচকি হাসল। সে ধীরে ধীরে বলল, শিকার নিজেই নিজের জন্য খাঁচা বানাচ্ছে। বন্ধুরা, ওই রাতে বীর তার মা অঞ্জলির কাছে গেল। অঞ্জলি তার চোখে বাড়তে থাকা আগুন দেখে ভয় পেয়ে গেল। বীর, এবার তুই কি করতে চলেছিস? বীর শান্ত স্বরে বলল, এবার শেষ খেলা হবে মা। অঞ্জলি বুঝে গেল, 18 বছর আগে আগুনের সামনে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, এবার তার শেষ অধ্যায় শুরু হতে চলেছে। বন্ধুরা, বীর নিজের পকেট থেকে সেই সোনার আংটি বের করল, বিক্রমের আংটি। সে সেটা নিজের মুঠোয় বন্দি করল এবং আয়নায় নিজেকে দেখতে লাগল। ধীরে ধীরে তার মুখে মেকআপ চড়তে লাগল, চোখে নকল জল, খোলা চুল, গলার আওয়াজ বদলে গেল। কয়েক মিনিটের মধ্যেই বীর এক ভীত সন্ত্রস্ত মেয়েতে পরিণত হল। সে আয়নায় নিজেকে দেখে হালকা হাসল। আজ শিকার নিজেই নিজের খাঁচায় বন্দী হবে।
বন্ধুরা, রাত ঠিক 2টোর সময় পাটনা শহরের রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে গিয়েছিল। বাতাসে হালকা ঠান্ডা ছিল এবং বিক্রম কর্পোরেশনের 50 তলা ইমারত নীল এলইডি আলোয় কোনো দৈত্যের মতো চকচক করছিল। ওই ইমারতের ঠিক সামনে রাখা ছিল বিক্রমের হাইটেক স্মার্ট খাঁচা, পুরোপুরি বুলেট প্রুফ, ডিজিটাল লক, রেটিনা সেন্সর এবং এমন সিস্টেম যা দুনিয়ার কোনো হ্যাকার ভাঙতে পারবে না। বিক্রম ওই খাঁচার কাছেই বসেছিল, হাতে দামি সিগার, মুখে পুরনো অহংকার আর চোখে শুধু একটা অপেক্ষা, আড়াই চালাক। হঠাৎ অন্ধকার রাস্তায় কোনো মেয়ের চিৎকার গুমড়ে উঠল, বাঁচান, প্লিজ বাঁচান। একটি মেয়ে দৌড়ে বিক্রমের দিকে এলো, চুল এলোমেলো, জামাকাপড় ছেঁড়া, চেহারা ভীত। সে সরাসরি বিক্রমের পায়ের কাছে পড়ে গেল। স্যার, কিছু গুন্ডা আমার পেছনে পড়েছে, ওরা আমাকে মেরে ফেলবে। বিক্রমের পুরুষতান্ত্রিক অহংকার জেগে উঠল। তার মনে হলো যেন আবার কোনো দুর্বল মানুষ তার শক্তির কাছে সাহায্য চাইছে। সে চেয়ার থেকে উঠে ভারী গলায় বলল, শান্ত হও, তুমি বিহারের সবচেয়ে শক্তিশালী মানুষের সামনে দাঁড়িয়ে আছো, এখানে কেউ তোমায় ছুঁতেও পারবে না। মেয়েটি ভয়ে ভয়ে মাথা তুলল। তারপর তার নজর ওই বিশাল স্মার্ট খাঁচার দিকে গেল। স্যার, এটা কি? বিক্রম হালকা হাসল। সে নিজের শক্তি দেখানোর সুযোগ পেয়ে গিয়েছিল। সে গর্বের সাথে বলল, এটা আমার শত্রুদের কবর, একবার কেউ এর ভেতর চলে গেলে সে আমার মর্জি ছাড়া আর বেরোতে পারে না। মেয়েটি খুব মাসুমভাবে জিজ্ঞেস করল, সত্যি? কিন্তু এটা ভেতর থেকে খুব ছোট লাগছে। ব্যাস বন্ধুরা, এই কথাটাই বিক্রমের অহংকারে বিঁধল। ছোট? সে হাসল। এর ভেতর তোমার মতো 10 জন মানুষ ধরে যাবে। নিজের কথা প্রমাণ করার জন্য বিক্রম নিজেই খাঁচার ভেতর চলে গেল। দেখো কত জায়গা! আর সেই মুহূর্তেই 18 বছরের পুরনো হিসেব জেগে উঠল। মেয়েটির মুখের ভাব হঠাৎ বদলে গেল, ভয়ে উধাও হয়ে গেল। তার জায়গায় এক শীতল বিপজ্জনক হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তার মাথার আঁচল সরালো, তারপর মুখ থেকে সিলিকন মেকআপ টেনে তুলতে শুরু করল। বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে কোনো মেয়ে ছিল না, সামনে দাঁড়িয়েছিল বীর, 18 বছরের যুবক, চোখে আগুন, মুখে ঘৃণা আর বুকে নিজের মায়ের অপমান। তুমি কে? বিক্রমের গলা কেঁপে গেল। বন্ধুরা, বীর ধীরে ধীরে খাঁচার দরজার সামনে দাঁড়ালো। আমি সেই ঝড় বিক্রম, যাকে তুই নিজেই জন্ম দিয়েছিস। বিক্রম পিছিয়ে যেতে লাগল, কিন্তু বীর তার কলার ধরে তাকে আবার ভেতরে ধাক্কা দিল। মনে আছে ওই গ্রাম? বীর গর্জে উঠল। মনে আছে ওই ঘুঁটে দেওয়া মেয়েটিকে? মনে আছে ওই 6টা পাক? না, আমি ওই অঞ্জলিরই ছিলে। এ কথা শুনতেই বিক্রম যেন পাথর হয়ে গেল। তার কানে 18 বছর পুরনো একটা আওয়াজ বেজে উঠল, একদিন তোর নিজের ছেলেই তোর মুখে কালি মাখাবে। বীর পকেট থেকে সেই সোনার আংটি বের করল। চিনতে পারছিস একে? আংটি দেখেই বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এই আংটি? হ্যাঁ। বীর চিৎকার করে উঠল, তোর অহংকারের প্রতীক। যে রাতে তুই আমার মাকে ব্যবহার করেছিলি, সেই রাতেই সে এই আংটি নিয়ে চলে গিয়েছিল। বন্ধুরা, বিক্রমের চোখে প্রথমবারের মতো ভয় দেখা গেল, কিন্তু বীর থামল না। সে নিজের পকেট থেকে একটা ছোট কৌটো বের করল, তাতে ভরা ছিল কালো কালি। বীর বিক্রমের ঘাড় চেপে ধরল এবং পরের মুহূর্তেই সে পুরো কালি বিক্রমের মুখে ঘষে দিল। এই কালি সেই অহংকারের জন্য, যা আমার মায়ের আত্মসম্মানকে পিষে মেরে দিয়েছিল। বিক্রম ছটফট করে উঠল, কিন্তু বীরের চোখে ছিল 18 বছরের যন্ত্রণা। সে তার ভারী জুতো খুলল। ফাটাক! প্রথম জুতো সরাসরি বিক্রমের মুখে পড়ল। এই প্রথম জুতো আমার মায়ের প্রথম পাকের অপমানের। ফাটাক! এই দ্বিতীয় জুতো তার নষ্ট হওয়া সম্মানের। ফাটাক! এই তৃতীয় জুতো তার চোখের জলের। প্রতিটি জুতোর ঘায়ে বিক্রমের অহংকার ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তার স্যুট ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল, মুখে কালি মাখা, নাক দিয়ে রক্ত ঝরছিল। কিন্তু বীর থামল না। এই ষষ্ঠ জুতো সেই দিনের, যেদিন তুই আমার মাকে বিয়ের মণ্ডপে একা ছেড়ে চলে গিয়েছিলি। বিক্রম মাটিতে লুটিয়ে পড়ল। সে কাঁতরাতে কাঁতরাতে বলল, ব্যাস ব্যাস। কিন্তু বীরের আওয়াজ আরও ঠান্ডা হয়ে গেল। এখনও বাকি 7টা জুতো। সে বিক্রমের কলার ভামে তাকে ওপরে টেনে তুলল। আমার ওই ছোটবেলার, যেখানে আমি প্রতিদিন বাপ মা মরা সন্তান শুনে বেঁচেছি। এই প্রথম জুতো আমার ভাঙা ছোটবেলার। এই দ্বিতীয় জুতো আমার মায়ের একাকিত্বের। ফাটাক! এই তৃতীয় জুতো ওই রাতগুলোর, যখন সে চুপচাপ কাঁদত।
টানা 14টা জুতোর ঘায়ের পর বিহারের সবচেয়ে বড় কোটিপতি এখন মাটিতে পড়ে কাঁপছিল। তার ক্ষমতা, তার টাকা, তার প্রতিপত্তি সব শেষ হয়ে গিয়েছিল। বীর তার ওপর ঝুঁকে পড়ল। আজ 6টা পাকের হিসেব পুরো হল। বন্ধুরা, সে ওই সোনার আংটি বিক্রমের সামনে ছুঁড়ে ফেলল। আমার কাজ শেষ। তারপর বীর খাঁচা থেকে বেরিয়ে এলো। সে ডিজিটাল প্যানেলে হ্যাক করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করল। খটাক, মোটা কাচের দরজা বন্ধ হয়ে গেল। অটো লক অ্যাক্টিভেট। এখন বিক্রম নিজেরই বানানো খাঁচায় বন্দী ছিল। বীর শেষবারের মতো তার দিকে তাকালো। যে মানুষটা আমার মাকে অসম্পূর্ণ ছেড়ে গিয়েছিল, আজ সেই মানুষটা তার জীবনে প্রথমবারের মতো পুরোপুরি একা। এ কথা বলে বীর অন্ধকারে উধাও হয়ে গেল। সকালে পুরো পাটনা শিউরে উঠল। মিডিয়া ভ্যান, ড্রোন, লাইভ ক্যামেরা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সব জায়গায় শুধু একটাই খবর। বিহারের সবচেয়ে বড় কোটিপতি নিজেরই খাঁচায় বন্দি অবস্থায় পাওয়া গেছে। টুইটারে ট্রেন্ড চলছিল, কোটিপতির মুখে কালি, 2.5 চালাক, 6 পাকের প্রতিশোধ। মানুষ হাসছিল, ভিডিও বানাচ্ছিল, কিন্তু খাঁচার ভেতর বসে বিক্রম শুধু কাঁদছিল। তার মুঠোয় ছিল সেই আংটি, আর কানে বাজছিল, আমি সেই অঞ্জলির ছেলে। ঘণ্টাখানিক বাদে যখন খাঁচা খুলল, তখন বিক্রম বাইরে বেরিয়ে এলো। কিন্তু আজ তার চেহারায় কোনো অহংকার ছিল না, ছিল শুধুই অনুশোচনা। সে সোজা গ্রামে পৌঁছল, সেই মাটিতে যেখানে সে কখনো অঞ্জলির অপমান করেছিল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। কোটিপতি বিক্রম মুখে কালি, চোখে জল। সে সোজা অঞ্জলির বাড়িতে পৌঁছল। বন্ধুরা, অঞ্জলি দরজায় দাঁড়িয়েছিল, তার পাশে বীর দাঁড়িয়েছিল। বিক্রম ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর সে অঞ্জলির পায়ের কাছে লুটিয়ে পড়ল। আমাকে মাফ করে দাও। সে হাউ হাউ করে কাঁদতে লাগল। আমি সম্পদের নেশায় মানবতা ভুলে গিয়েছিলাম। বীরের মুঠো আবার শক্ত হয়ে গেল, কিন্তু অঞ্জলি তাকে আটকে দিল। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে 6টা পাকেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে জীবনের 7ম পাকটা বুঝিয়ে দিলি। অঞ্জলির চোখ ভিজে এলো। সে ধীরে ধীরে বলল, আমি কোনো প্রতিশোধ নিইনি বিক্রম, আমি শুধু তোর অহংকার ভেঙেছি। বিক্রম কাঁপা কাঁপা হাতে নিজের মাথা নুইয়ে দিল। যদি সম্ভব হয় তবে আমাকে ওই অসম্পূর্ণ 7ম পাকটা পুরো করার একটা সুযোগ দাও। পুরো গ্রাম শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর বন্ধুরা, অঞ্জলি এগিয়ে গিয়ে তার হাত ধরল। সেই সন্ধ্যায় 18 বছর আগে অসম্পূর্ণ ছেড়ে যাওয়া মণ্ডপ আবার সাজানো হলো। কিন্তু এবার না ছিল কোনো অহংকার, না কোনো খেলা, না কোনো অপমান। ছিল শুধুই অনুশোচনা, সম্মান আর সম্পর্কের সত্যতা। আগুন আবার জ্বলল। অঞ্জলি আর বিক্রম একসাথে 7ম পাক সম্পূর্ণ করল। এবার বিক্রম অঞ্জলি হাত শক্ত করে ধরেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে নারীকে সে একদিন ধুলো ভেবেছিল, সেই নারী তার জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে জানাবেন যে গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। এমন আরও জোরালো এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আপনাদের নিজেদের চ্যানেল বিএ স্টোরি হাবকে এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনের ঘণ্টাও বাজিয়ে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের চমৎকার গল্পে।